সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালের প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সাথে আছেন আজকে খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও মূল পরিকল্পনায় শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে গোয়াইন এগ্রো ফার্ম। গোয়াইন এগ্রো ফার্ম সিলেটের গোয়াইনঘাটের একটি প্রতিষ্ঠান। রোটারেন এম এ রহিমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কৃষি পণ্যের পাশাপাশি বেকারত্বদের কর্মসংস্থান দিয়ে থাকে। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। আজকে যথারীতি তিনটি পত্রিকা এসছে আজকে স্টুডিওতে। জাতীয় পত্রিকা কালের কণ্ঠ, সিলেটের স্থানীয় দৈনিক উত্তর পূর্ব এবং সিলেট মিরর, তিনটি পত্রিকা নিয়ে আমি শিরোনাম পড়ব। অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা কালের কণ্ঠ। পড়ার আগে এই দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 4 মে 2026, 21 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 15 জিলকদ 1447 হিজরি। অত্যন্ত মর্মান্তিক খবর দিয়ে শুরু করতে হচ্ছে। পৈশাচিক জিম্মি কাহিনী, অপহরণ প্রলোভনের মালয়েশিয়া যাত্রা, মাঝ সমুদ্রে মারামারি, ট্রলার ডুবে উধাও 264 নারী পুরুষ শিশু, 9 জনকে নাটকীয় উদ্ধার। ছবি সহ খবরটি এসছে, ব্যাখ্যা করবেন আপনি। ওরা ভাসছিল, উদ্ধারকারী ক্যাপ্টেনের বর্ণনা, ওরা ভাসছিল লাশের মতো। সাগরের পানি পেটে ঢুকে শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সবাই। অনেকের শরীরে কাপড় পর্যন্ত ছিল না। দীর্ঘ সময় নোনা পানিতে ভেসে থাকার কারণে শরীরের চামড়া ঝলসে গিয়েছিল। সাগরে হাবুডুবুর 36 ঘন্টা। নোনা পানি গিলে ডুব দিচ্ছি যাতে তাড়াতাড়ি মরি। এই নোনা পানির মধ্যে তাড়াতাড়ি মরার জন্য নোনা পানি খেয়ে ডুব দিচ্ছিল একজন বেঁচে যাওয়া রফিক। ছাড়ের ফাঁদে ফেলে সাধারণ করদাতাদের ঘাড়ে করের বোঝা। আসছে বাজেট। ইউনূস সরকার পরবর্তী 2 বছরের জন্য করের বোঝা চাপিয়ে গেছে। বছর ব্যবধানে কর বাড়বে 52%। হামে আরো শিশুর মৃত্যু। হামে ব্যাপক শিশু মৃত্যু। ডক্টর ইউনূস নূরজাহানের বিচার দাবি। অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন ডক্টর ইউনূস, নূরজাহান ছিলেন স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী। তাদের বিচার দাবি করা হয়েছে। আরো খবর, দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজিরের বিচার শুরু। প্রবাসের অভিজ্ঞতা, জ্ঞান সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে, জাপানে জামায়াতে আমির। ভিসি সম্মেলনে প্রধানমন্ত্রী দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না। প্রথম পৃষ্ঠা শেষ করে আসছি শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠার খবর আরো আমাদের অত্যন্ত দুর্বিষহ খবর। লাখো হেক্টর জমির ফসল পানির নিচে। হাওর অঞ্চলে ড্রায়ার যায়নি। উদ্যোগ নেই শ্রমিক পাঠানোর। ফসল হানির শোকে কিশোরগঞ্জ এক কৃষকের মৃত্যু। সুনামগঞ্জে ধান কাটা নিয়ে মন গড়া সরকারি প্রতিবেদন। সরবরাহ বাড়লেও চাপে খাদ্য নিরাপত্তা। গণমাধ্যমের সমস্যার তুলনায় প্রস্তুতি যথেষ্ট নয়, তথ্যমন্ত্রী। বডি সহ ইলেকট্রনিক বাসে শুল্ক কর ছাড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বেশি সাফল্য বেসরকারি কলেজের। গাজীপুরে কৃষি জমিতে বাদ প্রতিবাদ করায় 11 মামলা। ধান কাটতে আসা শ্রমিকদের হাতে গৃহকর্ত্রী খুন। পশ্চিমবঙ্গে শেষ হাসি মোদি নাকি মমতায়, ভোটের ফল আজ ঘোষণা। আরো কিছু খবর আছে। পুলিশের পোশাকে ফিরছে নীল ও অলিভ। পুলিশের 17 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। 1,500 কোটি টাকার প্রকল্পে অপচয় সার উদ্ধার হবে না ইসামতি নদী। এই ছিল মোটামুটি 5 মাসালি খবর নিয়েই জাতীয় পত্রিকা কালের কণ্ঠ। আমাদের প্রত্যন্ত হৃদয় বিতরক একটি খবর, এই যে মালয়েশিয়াতে যাত্রাপথে 264 জন নারী পুরুষ শিশু ডুবে গেছে, নিখোঁজ। এর মধ্যে 9 জনকে নাটকের ভাবে উদ্ধার হয়েছে, তার বর্ণনা সহ সারাটা পত্রিকা জুড়ে এই খবর নিয়ে আছে প্রথম পৃষ্ঠা। ভাই, এটা মিলন ভাই, সারা বাংলাদেশ জুড়ে এই খবর, আমাদের হৃদয়ের মধ্যে এই খবর। আমার এখন মনে পড়ছে যে মাও সেতুঙ্গের সাংস্কৃতিক বিপ্লবের পরে মানুষের যে অবস্থা হয়েছিল চীনের মানুষরা জীবন জীবিকার জন্য সাগর পাড়ি দিয়ে হংকংয়ে যাওয়া শুরু করছিল। অনেকে সাগরে মৃত্যু হয়েছে। এই অবস্থাটা আমাদের। হ্যাঁ, এরপরে ডেং জিয়াওপিং যখন 76-এ চীনের দায়িত্ব নিলেন, তখন থেকে চীন পরাশক্তি হওয়া শুরু করলো। আজকে চীন পরাশক্তি। এই লিডারশিপটা হচ্ছে মূল জিনিস। আমাদের এই দেশে আমরা লিডারশিপ পাই নাই বলে এই অবস্থাটা হচ্ছে।
মানুষ জীবন জীবিকার জন্য, না হলে কে কার যান বাজি রেখে সাগরের দিকে রওনা দেয়? মানুষ যান বাজি রেখে রওনা দিচ্ছে জীবন জীবিকার জন্য। আমি জীবন জীবিকা বা আশ্রয় ব্যবস্থা করতে পারছি না আমার দেশে। আমার দেশে টাকা পয়সা সব হচ্ছে লুটেরাদের জন্য, যারা টাকা লুট করে বিদেশে পাঠাবে তাদের জন্য, যারা ব্যাংক লুট করে টাকা বা কামাই করবে তাদের জন্য। এই অবস্থাটা পরিবর্তনের জন্য আমাদের নেতৃবৃন্দের চিন্তা করতে হবে যে আমাদের জীবনটা, আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। এই সম্মানিত যে করেছেন নেতৃত্ব দিয়ে, এই জীবনটাকে স্মরণীয় করতে হলে জাতির জন্য কিছু করতে হবে। আর জাতির জন্য কিছু করা এমন কঠিন কিছু না, মূলত হচ্ছে সিদ্ধান্তগুলো নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, সঠিক সিদ্ধান্ত নিয়েই এই অবস্থা হবে। আজকে দেখেন, হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলি যে সিদ্ধান্তটা হয়েছে দোকানপাট বন্ধ থাকবে 7টার পরে। আলটিমেটলি একটা বুথের নগরী হয়ে গেছে এবং সারা দেশের অর্থনীতি স্তীমিত হয়ে গেছে। তার প্রমাণটা কিন্তু শেয়ার বাজারে লোক করছে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট, মানুষ ব্যবসা বাণিজ্য না করতে পারে, শেয়ার বাজারে এসে ইনভেস্ট করতেছে, আবার দাম শেয়ার গুলো উপরে চলে যাচ্ছে, আবার মানুষ ফকির। এই অবস্থাটা চলবে। সুতরাং এই অবস্থার চেঞ্জের জন্য দরকার লিডারশিপকে সঠিক নেতৃত্ব দেওয়া। এইটা হচ্ছে এখনকার একবারে ভাই আমি একটু চেঞ্জ তো আনা হলো, একটা রাজনৈতিক দলকে চেঞ্জ আসছে, কিন্তু যারা আসছে তারা যদি ভালো লিডারশিপকে ফলো না করে, ভালো লিডারশিপকে যদি ফলো না করে তাহলে হবে না। আপনি দেখেন, এই বিএনপির সবচেয়ে দীর্ঘ সময়ের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। সাইফুর রহমান সাহেব 2001 থেকে 2006 পর্যন্ত অর্ধেক বিদ্যুৎ নিয়ে লোডশেডিং, 12 ঘন্টা লোডশেডিং থাকতো, এই সময় দেশ চালিয়েছেন। কিন্তু কখনো বলেন নাই দোকানপাট বন্ধ রাখতে হবে, কখনো বলেন না ইন্ডাস্ট্রি বন্ধ রাখতে হবে। প্রত্যেকে যার যার মতো বড় বড় জেনারেটর শব্দ, আপনার মনে আছে কিনা, বড় বড় জেনারেটর শব্দ শোনা যেত মার্কেট গুলা পাশে। মার্কেট গুলা যার যার জেনারেটর, যার যার বিভিন্ন সিস্টেমে চালাতো, কেউ কেরোসিন জ্বালিয়ে চালাতো। এই যে সিস্টেম গুলা করা হলো, এটা হচ্ছে এই দেশটাকে আসলে প্রোডাক্টিভ না করা। এই দেশে যদি আপনি কাজ না করতে পারেন, বিদেশে যেতে বাধ্য হবে। আর বিদেশে যেতে বাধ্য হলে আপনার সাগরে যেতেই হবে, মরতেই হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের আশু ব্যবস্থা করা দরকার, এই দেশকে প্রোডাক্টিভ করা দরকার, এই মানুষকে স্কিল করা দরকার। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ডেং জিয়াওপিং যখন ক্ষমতায় আসতেন তখন বিদেশে গিয়ে বললেন যে চীনে ইনভেস্ট করো, চীনের জনসংখ্যা আছে, তোমরা ইনভেস্ট করতে পারবে, তোমাদের শ্রমিক পাবে, ইত্যাদি ইত্যাদি বলে ইনভেস্টমেন্ট নিয়ে আসলেন। পাশাপাশি উনি প্রত্যেকটা স্কুলে টেকনিক্যাল এডুকেশন শুরু করলেন, যাতে মানুষ স্কিলড হয়। টেকনিক্যাল এডুকেশন মানে পারফেক্ট টেকনিক্যাল এডুকেশন, যাতে মানুষ স্কিলড হয়। আমাদের এডুকেশন সিস্টেম যেটা, এটা মানুষকে তো স্কিলড করে না। একজন মানুষকে চা বানানো শেখায় না, যে সে চা বানিয়ে দিয়ে জীবন জীবিকা অর্জন করতে পারবে। কিছু বস্তা বস্তা বই মুখস্থ করে পরীক্ষা দিয়ে রেজাল্ট সার্টিফিকেট একটা পায়, কিন্তু এটা মানুষকে কর্মমুখী করে না। কর্মমুখী শিক্ষাটা এখন খুবই জরুরি, যাতে মানুষ কাজ করতে পারে, মানুষের হাতটা কাজে লাগে। এই যে লোকগুলা গিয়ে মারা যাচ্ছে, আপনি যদি জিজ্ঞেস করেন, মানে স্টাডি করেন যে এরা কি জানে, আসলে দেখবেন এরা কিছুই জানে না। বিদেশে গিয়ে সাধারণত অর্জন করার জন্য যাচ্ছে। এই অবস্থা উত্তরণের জন্য উত্তরণের জন্য আমরা আশা করি আমরা একটু সচেতনমূলক একটু জিনিসটা যদি মানুষ জনগণ জানতো যে এই পথে গেলে মানুষ যে তারা নিঃস্ব হয়ে যায়, এটা জানে ভাই, জানে, বাধ্য হয়ে যায় মানুষ, যারা যায় বাধ্য হয়ে আরো নেতিবাচক। এই দেখেন নেতিবাচক নিউজটা দেখেন, ইউনূস নূরজাহানের বিচার দাবি। আবার দেখেন ছাড়ের ফাঁদে ফেলে সাধারণ করদাতার গাড়ে করে বোঝা, এখানে বলছে ইউনূস সরকার নাকি 2 বছরের জন্য করে বোঝা চাপিয়ে গেছে। আমরা আজকাল এইসব জিনিস বলে মানুষকে বোঝানো যাবে না, কারণ হচ্ছে মানুষ সবাই জানে ট্যাক্সেশন করা হয় 1 বছরের জন্য, 1 বছরের জন্য কর নীতি ঘোষণা করা হয়, বাজেটে 1 বছরের জন্য কর নীতি ঘোষণা করে, 1 অর্থ বছর অন্তর্বর্তীকালীন সরকারের তো বাজেট গ্রহণ ছিল, বাজেট গ্রহণ তারা করেছে এবং বাজেটে তারা কাজ শেষ। এখন তারা নির্বাচিত সরকার আসে, নির্বাচিত সরকার বাজেট করবে, এটা ইউনূস সরকার বোঝা চাপিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে মানে একটা নিউজ, যে নিউজ দিয়ে বর্তমান সমস্যাটাকে পাশ কাটিয়ে দেওয়া, বর্তমান সরকারের সিদ্ধান্ত গুলাকে মানে একটু কাটিয়ে দেওয়া। এর জন্য উপরে আমরা দেখি যে নতুন সরকার আসলেই বলে আগের সরকার এই করেছে, আগের সরকার এই করেছে। আপনার হাতে ক্ষমতা আসছে, আপনারা করেন, ইউনূস সরকার থেকে ভালো করেন। ইউনূস সরকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুদ্রাস্ফীতি এবং মানুষের আয়কে রেখার সমান জায়গায় নিয়ে আসছিল, সেটা বাংলাদেশের প্রথম, এই সামান্য সময়ের মধ্যে এটা করেছিল। ইউনূস সরকার কিভাবে ক্ষমতা নিয়ে দিচ্ছিল, যখন দেশে পুলিশ, থানায় পুলিশ ছিল না, যখন ব্যাংকে টাকা ছিল না, এই অবস্থায় ক্ষমতা নিয়েছিল। নিয়ে তারা যে অবস্থা করেছিল, বিদ্যুতের সমস্যা হয় নাই আমাদের। আমরা কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এই কথা বলেননি। আবার
এটা কথার মধ্যে কিছু না না, টাকা ছিল না, টাকা দিতে পারেনি, 5,000 টাকার চেক দিতে পারেনি, কিন্তু এটা তারা ভালো ম্যানেজমেন্ট দিয়ে টাকা খুব তাড়াতাড়ির মধ্যে সময়ের মধ্যে পাশাপাশি ডক্টর ইউনূস তখন স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করা হচ্ছে। শুনেন, কাজ করলে একটা কথা আছে যে there is one way to do 100% correct, it is not to do any work. আপনি কাজ না করলে আপনি 100% কারেক্ট। একটা ছাত্র যদি খাতাটা খালি জমা দিয়ে দেয় তাকে ভুল ধরতে পারবেন না। ইউনূস সরকার কাজ করেছে, কিছু ভুল হতে পারে, সেই ভুলের সমালোচনা আপনারা করেন, কোনো ভুল থাকলে আপনারা বিচার করে চান, অসুবিধা নেই, কিন্তু এই যে ইয়েলো জার্নালিজম, এটা থেকে দয়া করে বের হয়ে আসেন। আরেকটা ভালো নিউজ দেখেন, দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করতে চাই না, এটা আমরা চাই। কম্প্রোমাইজ করতে চাই না, আমরা চাই যে প্রধানমন্ত্রী বলবেন দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করবো না, এইটা বলেন, হ্যাঁ এটা বললে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে বলা হচ্ছে দক্ষতাই হবে জনপ্রশাসনে নিয়োগ বদলি প্রদানের মূলনীতি। দক্ষতা যখন আপনার প্রদানের মূলনীতি হয় তখন কে দক্ষ? যে আমার পক্ষে জিন্দাবাদ দেয় সে দক্ষ, যে আমার পক্ষে জয় বাংলা বলে সে দক্ষ। এই দক্ষতার ব্যাখ্যা তখন ভিন্নভাবে চলে যাবে। এই দেশে দরকার হচ্ছে সিনিয়রিটি বেসিসে আপনার প্রমোশন দেওয়া, যে সিনিয়র হবে সেই যাবে। সিনিয়রিটি হচ্ছে মানুষ তার জীবন দিয়ে অর্জন করে, জীবনের অভিজ্ঞতা দিয়ে অর্জন করে। জাপানের সিস্টেমটা হচ্ছে, জাপানের প্রত্যেকটা জায়গায় সিনিয়রিটি বেসিসে প্রমোশন, সেজন্য স্বজনপ্রীতি ঢুকতে পারে না, সেজন্য দলপ্রীতি ঢুকতে পারে না। আমাদের যদি এই সিস্টেমটা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী লোকটা গভর্নর হতো, এই বাইরে একজন লোককে এনে গভর্নর করা হতো না। তো দুর্নীতির সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপোষ করতে চান না, এটা না বলে আমরা চাই উনি বলবেন দুর্নীতির সাথে আপোষ করবো না, এইটা বলবেন। একই কথা একটু জোর দিয়ে বলাটা, জোর দিয়ে বলা। আর শেষ পৃষ্ঠায় শেষ পৃষ্ঠায় নিউজের মধ্যে দেখেন লাখ হেক্টর জমির ফসল পানির নিচে। এইটার কারণটা হচ্ছে পানি তো আসবেই, কিন্তু এর ব্যবস্থাটা কি? হ্যাঁ, আপনি ভালো যারা খাদ্য উৎপাদন করে, চীনের কথা ধরেন, জাপানের কথা ধরেন, তাদের ম্যানেজমেন্ট এইরকম থাকে। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ লুক দেওয়া যায় নাই, হাওয়ার অঞ্চলে ড্রায়ার দেয় নাই, এইসব ব্যবস্থা তো করা যেত। এগুলা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, এইসব ব্যবস্থা করা যেত। বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো ক্রাইসিসে কাজে লাগে, সেনাবাহিনীকে কাজে লাগানো যেত, আনসার বাহিনীকে কাজে লাগানো যেত, বিভিন্ন জায়গায় শ্রমিক আইডল পড়ে আছে, শ্রমিকদের এনে কাজে লাগানো যেত। এইটা পানি একদিনে বাড়ে নাই, পানি আস্তে আস্তে বাড়তেছে, সবাই পূর্বাভাস দিচ্ছে পানি খবরটা বেশ কিছুদিন থেকে আসছে। কিন্তু পানিগুলা যে নিচে জমির ফসলগুলা যে পানির নিচে গেল, এতে দেশের কি লাভ হলো? তো সিদ্ধান্তহীনতা হচ্ছে বড় জিনিস, সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আসলে এই মুহূর্তে যে কৃষকের কার্ড বিতরণের যে ধুমধাম চলছে, তার আগে কিন্তু এই জিনিসটা যদি করতে পারতো, মানে মানুষ কিন্তু না খেয়ে মরতে হবে। হ্যাঁ, এই দেখেন আরো দুইটা নিউজ দিয়ে একটা কথা বলি। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বেশি সাফল্য বেসরকারি কলেজে, অবশ্যই বেশি সাফল্য, এটা সবসময় সাফল্য হচ্ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে সরকারি কলেজগুলোতে এডমিশন নেয় অনেক ভালো ভালো ছাত্র, যারা পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে অনেক সময় ভালো করে, সেই ভালোটা চলে যায় সরকারি কলেজের নামে। আমি সরকারি কলেজের ছাত্র, এমসি কলেজের ছাত্র, আমি দেখেছি ট্রিটমেন্টটা এমসি কলেজে খুবই কম, কিন্তু প্রাইভেট কলেজগুলা তাদের পারফরমেন্স বাড়ানোর জন্য ট্রিটমেন্ট করে অনেক বেশি। তাদের কাছে দেখা যায়, আমার একটা ছাত্র একটা কলেজ করেছে, কয়েকদিন আগে গিয়েছিলাম, দেখলাম তারা যারা অনেক কম গ্রেড পেয়েছে তাদেরকে ভালো গ্রেডে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো সীমিত ছাত্র থাকে, তারা চেষ্টা করে সীমিত না অসীম থাকলেও চেষ্টা করে, কিন্তু তারপরে সরকারি কলেজে এমসি কলেজে ইতিহাসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট দিয়ে, যারা ভালো ছাত্র তারাই অ্যাডমিশন নেয়। আপনি যদি স্টাডি করেন যে কে কোন র্যাঙ্ক নিয়ে, কে কোন গ্রেড নিয়ে এডমিশন নিল, তার গ্রেড কত হলো, দেখবেন ডিটোরিয়েটিং। এবারে রেজাল্টটা দেখা যাচ্ছে ডিটোরিয়েটিং, দেখবেন 300 জন ছাত্র যদি জিপিএ স্টার নিয়ে এডমিশন নেয়, তার মধ্যে জিপিএ স্টার 300 জন পায় না। কিন্তু বেসরকারি কলেজে যারা অনেক কম গ্রেড নিয়ে পার্টিসিপেট করে তারাও কিন্তু ভালো করে, যে 3 নিয়ে পার্টিসিপেট করেছে সে ভালো করে। এটা বাস্তব। আরেকটা খবর, আমরা প্রতিবেশীদের, যদিও এটা আন্তর্জাতিক খবর, প্রতিবেশী দেশের আগে আমি আসি এই নিউজটাতে। পুলিশের পোশাকে ফিরছে নীল অলিভ। এই যে পোশাক চেঞ্জ করা, এগুলা বাই ব্যবসা। হ্যাঁ, এগুলা দেখেন পিছনে দেখেন কোনো একজন সাপ্লায়ারের হাত আছে, না হলে পোশাক চেঞ্জ হলো, ভালোই তো ছিল এই পোশাকটা, এখন আবার কেন নীল অলিভ আসে? হ্যাঁ, তো এইগুলা থেকে সরকার প্রধানকে দূরে যেতে হবে, দূরে না গেলে এগুলা হবে না। পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদি আসবেন নাকি মমতা আসবেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষ নির্ধারণ করবে। আমরা মনে করি যে 99% ভোট পড়েছে অনেক জায়গায়, এবং তারা সঠিক মানুষটাই বেছে নেবে। কারণ হচ্ছে মাস জনসাধারণের সিলেকশন কখনো ভুল হয় না। আমি একজনের সিলেকশন ভুল হতে পারে, কিন্তু যখন সম্মিলিতভাবে আমরা সিলেকশন করব, নির্বাচনের রেজাল্ট গুলো সাধারণত সঠিক মানুষকেই
করা হয়। আমরা আপনি আশা কি করি, মনে করেন এই দুইজনের মধ্যে কে হাসতে পারে? আমরা তো মনে করি, আমরা তো বরাবরই মমতার পক্ষে, কারণ হচ্ছে মমতার অনেকগুলো জনবান্ধব কর্মসূচি আছে, আমরা তার পক্ষে এবং চাইবো দুর্নীতিমুক্ত প্রশাসন যাতে থাকে। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে আসি। হাতে নিচ্ছি স্থানীয় দৈনিক উত্তর পূর্ব। জি। উত্তর পূর্বে প্রথমেই খবরটি যেটা পড়ে শুনেছি, দক্ষিণ সুরমার ট্রাক পিকআপ সংঘর্ষে 8 শ্রমিক মৃত্যু। যেন মৃত্যুর একটা লাশ পড়েছিল রাস্তার মধ্যে, আমরা দেখেছি গতকালকে মিডিয়াতে। একই সঙ্গে গেল 2 ভাইয়ের প্রাণ। দেশে দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে, প্রাণী সম্পদ মন্ত্রী। এই যে আগাম কথাগুলোর কথা বলে, তারপরে দেখে গরুর হাটে গরু নাই, এরকম আমরা অনেক খবর দেখেছি। আরো খবর, ডিসিশন বলে প্রধানমন্ত্রী, জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। গণমাধ্যম কমিশন গঠিত হবে, তথ্যমন্ত্রী। দিরায়ে চারা গজিয়ে নষ্ট হচ্ছে বোরো ধান। ধান কাটা তো একটা সমস্যা, কেটে নিয়ে যে ধান রাখা তাও আর একটা সমস্যা, সেই ধানই আবার চারা গজিয়ে যাচ্ছে। শাপলা চত্বর নিহত 32 জনের পরিচয় পেয়েছি, চিফ প্রসিকিউটর। সিলেটে 2 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ। সিলেট থেকে 419 জন যাত্রী নিয়ে আজ ছেড়ে যাবে হজ ফ্লাইট। সৌদি আরবে পৌঁছেছেন 43,773 বাংলাদেশ হজ যাত্রী। এই ছিল মোটামুটি উত্তর পূর্বের খবর। প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার খবর পড়ে শোনাচ্ছি। দাউদপুরে চৌধুরী পরিবারের দেশের একটি আলোকিত পরিবার সম্বর্ধনা অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারি, চৌধুরীর পরিবারের কথা বলা হচ্ছে আর কি। পুলিশের শীর্ষে 17 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। 2 যুগে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, 2 যুগে তারা পদার্পণ করেছে। দেখতে দেখতে 24টি বছর তাদের পেরিয়ে গেল, পড়লো তারা। মানবিক চিকিৎসক হিসাবে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপাচার্য জিয়াউর রহমান। এপ্রিলে রেমিটেন্স এলো 3,83,084 কোটি টাকা, 38,384 কোটি টাকা। শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা। হাওড়ে কৃষকের ক্ষতিপূরণ প্রদান করুন কৃষক ফ্রন্ট। কেমোসাসের 1268তম সাহিত্য আসর, কেমোসাসের অনুষ্ঠানটি ছবি সহ আসছে। জগন্নাথপুরে শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গণপিটুনি। সিলেটে 10 ছিনতাইকারী আটক। মে দিবসে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের র্যালি। আল জাজিরার প্রতিবেদন, নেতানিয়াহু নয় ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প। এই ছিল না রংপুরের আরেকটি খবর পড়ি শেষ করছি। রংপুর বিভাগীয় সমিতির সাধারণ সভা ও কমিটি করে প্রত্যেকটা জেলায়, বিশেষ করে সিলেটে প্রত্যেকটা জেলার একটা করে কমিটি আছে, তাদের সভা সমিতি হয়েছে। এই ছিল মোটামুটি উত্তর পূর্ব প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। শুরু করতে পারেন, প্রশাসনের কর্মকর্তা সব পদে কাজ করার মানসিকতা থাকা জরুরি, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে না, ইউনূস স্যারের কয়েকদিন আগে একটা মিটিং করেছিলেন, 1 তারিখ মনে হয়, এবং ওখানে উনি বলেছেন যে বর্তমান যুগ যেভাবে আগাচ্ছে, এআই এর যুগ, এই এআই এর যুগে মানুষের এডুকেশন, মানুষের শিক্ষা, মানুষের প্রশিক্ষণ ভেরি তাড়াতাড়ি অন্তর্ভুক্ত সরকার থাকা পরে 1 তারিখে 1 মে, আচ্ছা, হ্যাঁ, অবজলিট হয়ে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি অবজলিট হয়ে যাচ্ছে। সেজন্য সরকারি কর্মচারী যারা হবেন তাদেরকে লার্নিং এর মধ্যে যদি না থাকেন তাহলে বর্তমান যুগের সাথে আপনি তাল মেলাতে পারবেন না। কারণ হচ্ছে এখনকার যুগে নাতিন যারা আছে, নাতি নসারা যারা আছে, তারাও দেখবেন মোবাইল টিপে, হ্যাঁ, অথচ তারা বেশি টিপে, দাদুরা এরকম টিপতে পারেন না। সেজন্য আধুনিক যুগে মানুষকে কন্ট্রোল করতে হবে, আধুনিক সিস্টেমের মধ্যে যেতে হবে, সেই সিস্টেমে মানসিকতা থাকতে হবে। আমি তো প্রায় দেখি মিলন ভাই, একটা কথা বলি আপনাকে, আমাদের রাজা মিশনে দেখবেন নিচের দিকে ওই যে কম্পোজ হয়, কম্পিউটার কম্পোজ হয়, অনেক শিক্ষককে দেখবেন একটা সামান্য কাগজ কম্পোজ করার জন্য এখানে বসে থাকে, বসে ঘন্টার পর বসা কম্পোজ করায়, নিজে কম্পোজ করতে জানে না। তো এই ধরনের অবস্থা দিয়ে আপনি কেমনে চলবেন? হ্যাঁ, অনেক অফিসারেরও একই অবস্থা, বড় বড় অফিসারেরও একই অবস্থা, নিজে সামান্যতম কম্পিউটারের নলেজ নাই, মোবাইলের নলেজ। আজকালকার আধুনিক শিক্ষকের কিন্তু সেটা নেই, পুরাতন যারা এবং এই বিষয়টা এখানে শেষ না, লার্নিং এর একটা অ্যাটিটিউড যদি না থাকে, আপনার মধ্যে মানসিকতা না থাকে, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে না থাকেন, তাহলে আলটিমেটলি আপনি টিকতে পারবেন না। এখন যুগটা অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আপনি কল্পনার বাইরে। আমি 78-এ আমার কাছে একটা ডিকশনারি আছে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি, যেখানে ইন্টারনেট শব্দই ছিল না। হ্যাঁ,
তো এখন দেখেন যে কি অবস্থায় আপনাকে চেঞ্জটা আনতে হবে নিজের মধ্যে। এই যে এআইটা আসছে, আপনি চিন্তা করতে পারেন এআই পরে আর কি হবে, এর চেয়ে আর কি হতে পারে, আমরা চিন্তাও করতে পারি না কি আসবে এরপর, কিন্তু হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই জনপ্রশাসনের সব পদে কাজ করার মানসিকতা থাকা উচিত, এটা ঠিক আছে। স্পেশালাইজেশনটাও দরকার, সেটাও ঠিক আছে। যে যে কাজে দক্ষ তাকে সেই কাজে রাখলে আসলে রেজাল্টটা ভালো হবে। এখন হ্যাঁ, যে অলরাউন্ডার দিয়ে আসলে খুব কাজ কম হয়, অলরাউন্ডার হিসাবে কাজ খুব কম মানুষ করতে পারে। ম্যারাডোনা করতে পেরেছে, এরকম দুই একজন করতে পেরেছে, সবাই পারে না। দক্ষিণ সুরমার একটি মর্মান্তিক মানে ট্রাক পিকআপের সংঘর্ষে 8 জন স্পট মৃত্যু, আরো কতজন অ্যাক্সিডেন্ট গুলা মনে হয় সবচেয়ে বেশি বাংলাদেশি হয়। হ্যাঁ, আমি পরিসংখ্যানটি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি বাংলাদেশি অ্যাক্সিডেন্ট গুলো হয়। এবং অ্যাক্সিডেন্ট গুলার কারণটা কি, ট্রাক যে চালায় এমনও হচ্ছে, আমি তো কিছুদিন জড়িত ছিলাম বিভিন্ন মালামাল আনা, দেখছি যে অনেক লোক আছে একলা চিটাগাং থেকে ট্রাকটা চালিয়ে সিলেট আসতেছে। হ্যাঁ, একজন মানুষের শারীরিক সেটিং এর দরকার আছে। আমরা একবার সিলেট থেকে চিটাং যাচ্ছি বাসে করে, তো গ্রিন লাইনের ড্রাইভারকে হঠাৎ দেখলাম তার হাত পা অবশ হয়ে গেছে, সে আর মানে পারছে না কিছু। পরে আমরা ফিল করলাম, সামনে বসা ছিলাম, আমরা ফিল করলাম যে এই সমস্যাটা, সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্ট যে আছে তাকে বললাম ডাক্তারকে ইয়েকে ওই ড্রাইভার সাহেবকে পান খাওয়াও, কথা বলো, গল্প করো, না হলে তো পারবো না। এইভাবে গল্প করে করে আমরা চট্টগ্রাম গেছি। এই অবস্থাটা আমাদের সব জায়গায়, আমাদের পরিবহন যেগুলো চলে দেখবেন যে ঢাকা থেকে আসছে বাস নিয়ে, বাস এখানে সিলেট নামিয়ে দিয়ে আবার আরেকটা বাসে উঠছে ঢাকা যাওয়ার জন্য। এই সিস্টেমটাকে আপনার চিন্তা করতে হবে, যারা পরিবহনের সাথে জড়িত তাদের সাথে সরকারকে একটা পলিসি মেকিং করে দিতে হবে, না হলে এই সমস্যাটা থাকবে। এবং পিকআপের ড্রাইভারদের লাইসেন্স থাকে না, এবং পিকআপের ড্রাইভাররা যে জিনিসটা নিয়ে চলে একটা টোকেন পুলিশকে একটা টোকেন পয়সা দিয়ে একটা টোকেন নেয়, ওই টোকেন দিলে তারা কাগজপত্র লাগে না, সারা বাংলাদেশ চলতে পারে। এই সিস্টেমটা যদি না বন্ধ হয় তাহলে আলটিমেটলি এগুলো থাকবেই। আমরা শেষ পৃষ্ঠা দিয়ে একটা খবরের বিশ্লেষণ করি। আমরা কোনটা শুরু করতে হবে? এই পরিবার নিয়ে, দাউদপুরের যে চৌধুরী পরিবার, পরবর্তীতে ওনার ভাই একজন আমাদের সংসদ সদস্য হয়েছিল, এই পরিবার নিয়ে একটা সুন্দর প্রতিবেদন করেছে। এটাই, অনেক পরিবার খুবই এনলাইটেড আছে এবং এই প্রতিবেদনটা আসলে অনেকে অনুপ্রেরণা দিবে। বাংলাদেশের মধ্যে প্রথম কিন্তু একটা নিউজ ছিল এখানে একটা নিউজ ছিল পরিসংখ্যানের উপর ভিত্তি করে, যে একটা নিউজ ছিল। তো পরিসংখ্যানের বিষয়টা আমি বলি, একটা সাইফুর রহমান সাহেবের একটা চমৎকার কথা ছিল যে পরিসংখ্যান ব্যুরো কি করে। উনি বললেন যে সিলেটের পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট করতে হবে যে এবার ধানের ফলন কেমন হয়েছে। তো তার একজন পিয়ন হচ্ছে সুনামগঞ্জের, জিজ্ঞেস করবে বাবা সুনামগঞ্জে কেমন দাম হয়েছে, স্যার খুব ভালো হয়েছে, কত পার্সেন্ট বেশি হবে, 20% বেশি হবে, লিখে দিলাম 20%। এই হচ্ছে আমাদের পরিসংখ্যানের কাজ। পরিসংখ্যান সম্পর্কে একটা ডেফিনেশন আছে, ডেফিনেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইজ লাইক এ বিকিনি, হোয়াট ইট কনসিল ইজ ইম্পর্টেন্ট, হোয়াট ইজ রিভিল ইজ আনইম্পর্টেন্ট। বিকিনি যেরকম যেটা কনসিল করে, যেটা গোপন রাখে সেটা ইম্পর্টেন্ট, আর যেটা প্রকাশ করে সেটা আনইম্পর্টেন্ট। তো পরিসংখ্যানটা এমন, আমাদের দেশে এটা বেশ মানে এই ডেফিনেশনটা খুব সুট করে। আমি চিন্তা করি প্রায় যে আমাদের পরিসংখ্যান যেগুলো হয়, যেমন আপনি স্বৈরাচারের সরকারের সময় ধরেন, পরিসংখ্যান দেখাচ্ছিল দেশ এগিয়ে যাচ্ছে, সুইজারল্যান্ড কানাডাকে ছাড়িয়ে যাচ্ছে। এখন আমরা কোথায়? এখন আমাদের ছেলেগুলো সাগরে পড়বে। আপনি যেটা বলছেন পরিসংখ্যানটা সঠিক হচ্ছে না, মুখ থেকে যেটা বের হয়ে এটা ম্যানিপুলেট করা পরিসংখ্যান, এগুলা ম্যানিপুলেট করা পরিসংখ্যান। এরকম হয়ে থাকে তো সেটা পরিসংখ্যান হয় না। প্রত্যেকটা মানুষকে যার যার পদের মর্যাদা বুঝতে হবে। আমি আমার চেয়ারে আছি, আমি অর্ডারে যে করব সেটা বাদ দিতে হবে, সেই মানুষকে তো বাদ দিতে হবে। শেষ করি, আমরা আর একটা পত্রিকা যাই, আমাদের সময় ধাবিত করছে আমাদেরকে। সিলেট মিরর স্থানীয় পত্রিকা, সিলেটের দৈনিক, স্থানীয় দৈনিক। দক্ষিণ সুরমার ঝরে পড়লো 8 শ্রমিকের প্রাণ, ওই খবরটি আবারও এসছে। 419 জন যাত্রী নিয়ে সিলেট ছেড়েছে হজের ফ্লাইট। সংরক্ষিত নারী আসনের 49 এমপির শপথ গ্রহণ, এই খবরটি এখানেই প্রথম পেলাম আমরা। সিলেটে হামের উপসর্গে আরো একটি শিশুর মৃত্যু, ঠিকাদারের লোভের বলি নির্মাণ শ্রমিকেরা। একসঙ্গে শেষ 2 ভাইয়ের স্বপ্নযাত্রা। অসহায় 4 শিশু সন্তান, বাবার লাশ মর্গে, মা কাতরাচ্ছেন হাসপাতালে। ওই 8 জনের মৃত্যুর খবরেরই একটা অন্যান্য খবরগুলো। সুনামগঞ্জ হবিগঞ্জে জেলা ছাত্র দলের কমিটি ঘোষণা। সিলেটের 3 জেলায় 4.5 কোটি টাকার পণ্য জব্দ। মসজিদের ভিতরে মুয়াজ্জিনকে খুন, যুবক গ্রেপ্তার। দোয়ারায় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম। বর্ষায় খেয়াপাড়ের হয়ে ওঠে জীবন মরণ লড়াই। শাহজালাল সার কারখানায় 1 মাস বন্ধ থাকার পর চালু হলো গ্যাস সংযোগ।
আশার আলো পেলাম আমরা। বিশ্বম্বরপুরে ছাদে ধান শুকাতে গিয়ে শ্রমিকের মৃত্যু। পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আটক। বিশ্বম্বরপুরে এক যুগ ধরে বন্ধ 26টি স্কুল। সম্পূর্ণ নেতিবাচক খবর নিয়ে আজকে মসজিদে মৃত্যু, দোয়ারা বাজার সেতুর অপেক্ষায়, বিশ্বম্বরে ছাদে ধান শুকাতে মানুষের মৃত্যু, 1 মাস বন্ধ থাকার পর একটা চালু হলো গ্যাস সংযোগ, একটি আশার সংবাদ এটা পেলাম আর কি। সারাটা পত্রিকা নিয়েই কিন্তু মৃত্যুর সংবাদ। শেষ পৃষ্ঠায় জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন হবে, ডিসিশন মানের প্রধানমন্ত্রী। বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন 17 কর্মকর্তা। কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু, একটি ভালো খবর। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবি কৃষক ফ্রন্টের। নর্থ ইস্ট মেডিকেল কলেজের নবীনবরণ ও ওরিয়েন্টেশন। সাবিতে খানাখন্দে ভরা সড়ক, চলাচলে দুর্ভোগ। এটা সাবির রাস্তা না খেলার মাঠ বা অন্যান্য জায়গার মতো লাগছে আর কি, এটা রাস্তায় মনে হচ্ছে না আর কি। শাপলা চত্বরে 32 জনকে হত্যার প্রমাণ মিলেছে, অনেক আগের খবর, নতুন করে আবার মন নিয়েছে। সাবেক এমপি শফিয়া মোহাম্মদ চৌধুরীকে সংবর্ধনা, যেটা বলেছিলাম যে পরিবারের কথা। সিলেটে উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন। হাওড়ের বাস্তুতন্ত্র বিবেচনায় উন্নয়ন পরিকল্পনার আহ্বান, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর সভাস্থলে 10 ছিনতাইকারী গ্রেপ্তার। সিলেটে প্রধানমন্ত্রীর সভাস্থলে ব্রাহ্মণবাড়ি থেকে 10 জন ছিনতাইকারী এসছে, তাদেরকে ধরা পড়েছে। এপ্রিল মাসে প্রবাসী আয় 38,000 কোটি টাকা। জাদুকাটায় বালু লুট, 6 জনের মামলা। এই ছিল 5 মিশালি খবর। শুরু করেন, কোনটা দিয়ে শুরু করতে পারেন? আমি একটা সংবাদ দিয়ে শুরু করি। 1 মাস বন্ধ থাকার পর চালু হলো ভালো গ্যাস খবরই সংযোগ, শাহজালাল সার কারখানা। ভালো খবর, কিন্তু খবরের পিছনে খবরটা দেখেন। 1 মাস বন্ধ, গ্যাস সংযোগের জন্য বন্ধ। গ্যাসের মজুদ বলা হয় যে অনেক মজুদ আছে, আমাদের দীর্ঘদিন গ্যাসের সমস্যা হবে না, অথচ সার কারখানায় মজুদ বন্ধ। সার কি জিনিস আমরা কি বুঝি? হ্যাঁ, এই বিশ্বের 800 কোটি মানুষকে সারের জন্য খাওয়ানো যাচ্ছে, না হলে 100 কোটি মানুষকেও খাওয়ানো যেত না, 700 কোটি মানুষ অভুক্ত থাকতো। উৎপাদনের হ্যাঁ, তালিকা। এখন এই যে আমাদের যে ফার্টিলিটি, যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি নির্ভর করে সারের উপর, অথচ শাহজালাল সার কারখানা বন্ধ। এগুলাকে আরেকটা ক্যালকুলেশন আছে যে অনেক সময় সাইবুর রহমান সাহেব বলতেন যে কারখানা চালাইলে যে ক্ষতি হয়, বন্ধ রাখলে তার চেয়ে কম ক্ষতি হয়। এই জিনিসগুলো স্টাডি করা দরকার। হ্যাঁ, এই স্টাডি করে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ করা দরকার, প্রত্যেকটা মানুষকে প্রোডাক্টিভ করা দরকার, প্রত্যেকটা ক্যালকুলেশন করা দরকার, কে কি আউটপুট দিল, কে কি নিল। এইটা ক্যালকুলেশন না করা পর্যন্ত আমরা প্রোডাক্টিভ হতে পারবো না, এবং আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলা সেগুলা হয়ে যাবে মানুষের পুনর্বাসন। অনেক মৃত্যু সংবাদের মধ্যে একটা মৃত্যু আমাদের বিশ্বম্বরপুরে 1 যুগ ধরে বন্ধ 26টি স্কুল। হ্যাঁ, স্কুল আবার নতুন নতুন হবে। আবার দেখেন বিয়ানীবাজার কলেজে 12 কোটি টাকা বরাদ্দ, এই বরাদ্দটা দিয়ে পুনর্নির্মাণ কাজ শুরু, বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। স্কুল কলেজ মানেই বুঝি আমরা বিল্ডিং। এই যে বিল্ডিং এর কাজ, এইটাতে খুব মজা, এটা সবাই উপভোগ করে। হ্যাঁ, স্কুল কলেজের মানে হচ্ছে কোয়ালিটি এডুকেশন, সেই ভালো ট্রেন টিচার, এবং এটা হচ্ছে ট্রেনিং এর উপর সবচেয়ে বেশি টাকা পয়সা খরচ করা দরকার। সেটা না করে বিল্ডিং এ খরচ করতে আমরা খুব বেশি উৎসাহী। অনেক কলেজে, অনেক ইউনিভার্সিটি আমার জানা মতো লাইব্রেরিতে বই নাই, কিন্তু বিল্ডিং ডেভেলপমেন্টটা বেশি হচ্ছে। এর কারণটা হচ্ছে কি, বিল্ডিং হলে অনেকেরই লাভ, সেই লাভটাকে আমাদের একটু চিন্তা করতে হবে। আসলে দুটো খবর পাশাপাশি একই পত্রিকায় এসেছে, এত টাকা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে ক্লাস হচ্ছে না, বিল্ডিং এর জন্য বরাদ্দ হচ্ছে। এইগুলো আসলে একটা ক্যালকুলেশন করা উচিত। আরেকটা ভালো খবর আছে, প্রবাসী আয় আসছে 38,000 প্রবাসী। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আমাদের এইগুলাকে আসলে একটা সিনক্রোনাইজ করা দরকার। পলিটিক্যাল ডিসিশন গুলা, পলিটিক্যাল ইনভেস্টমেন্ট গুলা অলওয়েজ খারাপ। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করতে হবে যে ইকোনমিক ভায়াবিলিটি দেখে, যে কোন দিকে আমার রিটার্ন বেশি, সেই দিকে ইয়ে করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আমি এত মৃত্যু খবরের মধ্যে আরেকটি অত্যন্ত অন্য ধরনের মৃত্যু, মসজিদের ভিতরে মুয়াজ্জিনকে খুন, যুবক গ্রেপ্তার। আমরা কথাবার্তা অনেক বলেছি, কোন কারণে বিষয়গুলো হচ্ছে দেশে যদি আইনের শাসন চালু না হয়, এই জন্য বলছি বিচার না হয়, মসজিদে আমাদের দেশে কিন্তু পক্ষে মসজিদটা কিন্তু এরকম যুবক গ্রেপ্তার হতে পারে, যুবক গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে, তাহলে তার বিচারটা করেন, হ্যাঁ, র্যাপিডলি বিচার করেন, তাহলে মসজিদ আর এরকম কোন হবে না। কিন্তু আপনারা তো র্যাপিডলি বিচার করছেন না। হ্যাঁ, বিভিন্ন ভাবে বিচারটাকে ঝুলিয়ে নিচ্ছেন, এবং এই যুবকটাও দেখা যাবে আলটিমেটলি বের পেয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, সেটাই হয়। তো এইটা যখন হবে, তখন অন্য যুবকরা খুন করতে উৎসাহিত হবে।
হ্যাঁ, ছোটখাটো কাজে কোন করবে। আমরা এই আর জিনিসগুলো- অগ্রসর হতে পারবো না, আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা একটু আগেই শেষ করতে হচ্ছে, সম্পূর্ণ খবর কান্তা বিশ্লেষণ শুনতে পারলাম না। আমরা যতটুকুই ব্যাখ্যা করেছি সিলেটের নাজুক অবস্থা, বিশেষ করে কৃষকদের উপর অবস্থা খুবই খারাপ। ধান তোলা নিয়ে, ধান শুকানো নিয়ে, ধান রাখা নিয়ে সব সমস্যা। আরো সিলেটের বেশ কিছু খুন খারাপির খবর নিয়ে আজকে তাজা তাজা কিছু খবর আমরা পরিবেশন করলাম, অতিথির কাছে বিশ্লেষণ শুনলাম। আবারও কালকে অন্য দুইটি স্থানীয় দৈনিক এবং জাতীয় পত্রিকা একটি নিয়ে যথাসময়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও শেষ সময় বলবো যে পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস আমাদের সম্প্রচারে সহযোগিতা করায় এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান এম এ রহিমকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।